সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তের দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্প অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি মাই ডিয়ার লিসেনার। আজ আমি আপনাদের সামনে সোহেল নামক এক প্রবাসী ভাই সহ তার বোনের জীবনের গল্প প্রচার করব। আমি শুনেছিলাম ভাই বড় দন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীরও কারণ। আমি শুনিনি ভাই বড় দন রক্তের বাঁধন যদিও পৃথক হয় স্বামীরও কারণ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গল্প আপনাকে কোত্থেকে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি আপনার সাথে নিশ্চিত করে বলতে পারি যে গল্পের শেষ পর্যন্ত যদি আপনি শোনেন, হয়তো আজকের এই গল্প আপনার জীবনটাকে পাল্টেও দিতে পারে। গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে বরাবরের মতো আজও রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে নাদিয়া সুলতানা। আমার গ্রামের বাড়ি খুলনার কোনো এক অজপাড়া গায়ের। আমরা এক ভাই এক বোন। আমার ভাইয়া আমার চেয়েও 2 বছরের ছোট। একটা কথা আসলে না বললেই নয়, আমার বাবা ছোটোবেলা থেকে আমি দেখে আসছি কোনো কাজ কাম করতে পারে না। সারা দিন বাসায় পেট ব্যথা বলে শুয়ে থাকে। আমরা খুবই নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ। মা এবারই ওবারে কাজ করে যা খাবার পেত এটা খেয়ে বাবা, আমি সহ আমার ভাইয়া কোনো রকম বেঁচে থাকি। এভাবে যেতে যেতে দিন যায় রাত যায়, আমরা আস্তে আস্তে বড় হতে থাকি। কিন্তু একটা ব্যাপার বলে রাখি যে আমার নানুর বাড়ির অবস্থা মোটামুটি একটু ভালো ছিল। আমার নানুর বাড়ির মানুষজন অনেক সময় চাল ডাল সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে আমাদেরকে মোটামুটি বাঁচিয়ে রাখছে। মনে হচ্ছে যদি নানু বাড়ির মানুষজন আমাদেরকে হেল্প না করতো, মামা নানু নানা ভাই যদি আমাদেরকে হেল্প না করতো, তাহলে হয়তো আমরা অনেক আগেই মরে যেতাম। তো যাই হোক, একটু একটু করে আমরা বড় হই। আমি যখন কলেজে পড়ি তখন আমার ভাইয়া তখন এসএসসি পাস করে। তো ভাইয়া যখন এসএসসি পাস করে তখন আমার মামারা বলতেছিল যে ভাইয়াকে বিদেশ পাঠাবে। তো বাবারও তেমন কোনো ইনকাম নেই, আমাদের হাতেও কোনো টাকা পয়সা নাই। তো মায়ের কাছেও তেমন কোনো টাকা পয়সা নেই, কীভাবে ভাইয়াকে বিদেশ পাঠাবে। তো আমাদের বাড়ির সামনে আমাদের শেষ কিছু সম্বল ছিল, আমাদের জায়গাটা ছিল যেটাতে চাষ করে আমরা অন্তত আমাদের ঘরের ভাতটা জোগাড় করতাম। বাহির থেকে হয়তো এটা সেটা এনে কোনোভাবে পাতা লতা দিয়ে আমরা আমাদের খাবার খেতে পারতাম। তো এভাবে যেতে যেতে আমার মা চিন্তা করলো যে জায়গাটা বিক্রি করে দিবে। জায়গাটা বিক্রি করে যে টাকা পাবে সেটা দিয়ে ভাইয়াকে বিদেশ পাঠাবে। তো যেমন কথা তেমন কাজ, আমার মা আমাদের বাড়ির সামনে শেষ সম্বলটুকু বিক্রি করে দেয়। এটা বিক্রি করে যে টাকা পায় সে টাকা দিয়ে ভাইয়াকে, তাও অনেক দিক থেকে ঋণ টিন করে কোনো রকম ভাইয়াকে বিদেশ পাঠায়। আমার ভাইয়া দুবাইতে যায়। তো ভাইয়ার একটা রেস্টুরেন্টে কাজ ছিল। প্রথম দিকে ভাইয়া খুবই কষ্ট পায়। ভাইয়াকে যে কাজের জন্য নেওয়া হয় সে কাজ ভাইয়াকে দেয় না, অন্য একটা কাজ দেওয়া হয়। তো আমার ভাইয়া দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো ওনার যে স্পন্সর ছিল, যে মালিক ছিল, আমার ভাইয়াকে দেখে খুব পছন্দ করে। উনি আমার ভাইয়াকে বলে যে তুমি রেস্টুরেন্টে বিশ্বাস তো রেস্টুরেন্টে কাজ করবা। আমার ভাইয়ার সাথে 7 জন ওরা যায়। তো 7 জনের মাঝে সবাইকেই গার্ডেনের কাজ দেয়, বিভিন্ন রোদের মধ্যে কাজ দেয়, কিন্তু আমার ভাইয়াকে শুধুমাত্র রেস্টুরেন্টের ভিতরে কাজ দেয়। এবং আমার ভাইয়া মোটামুটি অনেক টাকা বকশিস পায়। মোটামুটি আমাদের সংসারটা আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ হয়। বাবার ট্রিটমেন্ট হয়, মাও আর অন্যের বাড়িতে কাজ করে না। সব কিছু মিলিয়ে আমাদের জীবনটা একটু উপরের দিকে ওঠে। আমরা হয়তো আগে গ্রামের 8-10 জনের সামনে আমরা কখনো মুখ দেখাতে পারতাম না। আমাদের অবস্থাটা এতটাই খারাপ ছিল। এখন মোটামুটি গ্রামের সব মানুষের আমরা সমমান হয়ে যাই। তো যেহেতু বাবা সবসময় অসুস্থ, বাবা ঠিকমতো কথাও বলতে পারে না। আর আমার মা ততটা শিক্ষিত না, একদম গ্রামের মানুষ, ঠিকমতো নিজের নামটাও লিখতে পারে না। তো ভাইয়া আমাকে বলে যে বোন তোর নামে একটা অ্যাকাউন্ট কর। তো আমি বললাম যে আমার নামে অ্যাকাউন্ট করব? হ্যাঁ। ভাইয়া বলে যে হ্যাঁ, তোর নামে একটা অ্যাকাউন্ট কর, কোজ আমি তো টাকা পয়সা পাঠাবো, তো তোর নামে অ্যাকাউন্ট করব, তোর অ্যাকাউন্টে টাকাগুলো থাকবে, আমার যখন দরকার হবে আমি তোর কাছ থেকে চেয়ে নিব। তো ভাইয়ার কথা মতো আমি একটা অ্যাকাউন্ট খুলি, অ্যান্ড ভাইয়া প্রতি মাসে ওই অ্যাকাউন্টে টাকা পাঠায়। তো কত টাকা পাঠায়, কী পরিমাণ টাকা পাঠায়, ওগুলো আমি কিছুই জানি না। তো আমি যখন আমার কলেজ শেষ করে আমি ভার্সিটিতে ভর্তি হই, ভার্সিটিতে পড়াশোনা করি, এই সময় আমার একটা বিয়ের ঘর আসে। আমাদের পাশের গ্রামের একজন লোক, উনি আগে বিয়ে করছিল কিন্তু ওনার বউ মারা গেছে, বাট এই লোকটা আমাকে খুব পছন্দ করে। আর উনি আমার মায়ের খুব কাছের একটা লোক, আমার মা ওনাকে অনেক প্রচণ্ড ভালোবাসে। তো সব কিছু মিলে আমার বাবা মা সিদ্ধান্ত নিয়ে যে তার কাছে আমাকে বিয়ে দেবে। আর উনিও জানে যে আমার ভাইয়ার যত টাকা পয়সা সব কিছু আমার অ্যাকাউন্টে আছে। জানি না এইটার লোভে কিনা উনি আমাকে বিয়ে করে। আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারিনি যে তখন ওনার এটার কোনো লোভ ছিল কি না। তো যাই হোক, পারিবারিকভাবে আমাদের বিয়ের কাজটা সম্পূর্ণ হয়। তা আমি আগেই বলে রাখি, যেহেতু আমার বাবা মায়ের অন্য কোনো সন্তান নেই, আমি আমার স্বামীকে বলছি যে আমি আমার বাবা মায়ের কাছেই থাকবো, তুমি আমাকে এখান থেকে নিতে পারবে না।
তো এই কন্ডিশনে ও রাজি হয়েছে, ঠিক আছে তুমি তোমার বাবা মায়ের কাছে থাকবে। আর যেহেতু তার আগের বউ মারা যায়, সেক্ষেত্রে তার একটা দুর্বলতা আছে। তো সব কিছু মিলে আমি আব্বা আম্মার সাথেই থাকি, এখানেই থাকি। আর ভাইয়া সব টাকা পয়সা আমার অ্যাকাউন্টে পাঠায়, আমি এখান থেকে কিছু কিছু টাকা উঠে আব্বা আম্মার জন্য খরচ করি। এভাবে যেতে যেতে আমার একটা মেয়ে বাবু হয়। আমার যখন মেয়ে বাবুটা হয় তখন সবাই আমাকে বলে যে তুই তোর বাপের বাড়িতে পড়ে আছিস। আমার কাছে ব্যাপারটা কেমন যেন একটু খারাপ লাগে। আমি একদিন ভাইয়াকে ফোন করে বলি যে ভাইয়া আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। তো ভাইয়া বলে যে আচ্ছা ঠিক আছে যা। তো আমার স্বামীকে আমি বলি যে তুমি একটা ঘর বানাও। তো ঘর বানানোর জন্য তেমন কোনো টাকা ছিল না আমার স্বামীর কাছে। আমার স্বামী আসলে গ্রামের ভিতরে সম্মানিত লোক ছিল, কিন্তু কোনো কাজ টাজ করতো না, এমনি গ্রামের দরবার কারবার এগুলো করতো। আমার ভাইয়া বলে ঠিক আছে, আমার অ্যাকাউন্টে যেই টাকা আছে ওখান থেকে তুই 3 লাখ টাকা উঠা, 3 লাখ টাকা উঠে তুই একটা ঘর বানা। তো আমি আমার স্বামীকে নিয়ে ব্যাংকে যাই, অ্যান্ড ব্যাংকে যাওয়ার পর আমি ব্যাংক থেকে 3 লাখ টাকা উঠাই। অ্যান্ড আমার ব্যাংকে কত টাকা আছে আমি আমার স্বামীর সামনে ওনাকে জিজ্ঞেস করি। যখন ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করি আমার ব্যাংকে কত টাকা আছে, তখন উনি বলে যে আমার ব্যাংকে 12 লাখ টাকা আছে। আমার ভাইয়ার বেতন অনেক ভালো ছিল, প্রায় মান্থলি ভাইয়া 70 থেকে 80 হাজার টাকা বেতন পেত। তো ভাইয়া কোনো টাকাই খরচ করতো না, সব টাকাই প্রতি মাসে মাসে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। তো আমার ব্যাংকে কত টাকা আছে এটাও আমার স্বামী জেনে গেল। এরপর থেকে আমি ওখান থেকে 3 লাখ টাকা উঠে, কিন্তু আমার স্বামী বলে 3 লাখ টাকা দিয়ে হবে না, তুমি আরও 1 লাখ টাকা বেশি উঠাও। তাই আমি বলি যে ভাইয়া তো আমাকে 3 লাখ টাকা উঠাইতে বলছে। উনি বলে তোমার ভাইয়া বলছে তো কী হয়েছে, আমি বলছি তুমি 4 লাখ টাকা উঠাও, 3 লাখ টাকা দিয়ে কী ঘর বানাবা? আজকাল একটা ছোটো টিনের ঘর দিতে গেলেও 5-6 লাখ টাকা লাগে। তো আমার স্বামীর কথা মতো আমি 4 লাখ টাকা উঠে 4 লাখ টাকা উঠে আমরা একটা টিনের ঘর দিই। অ্যান্ড টিনের ঘর দেওয়ার পরে আমি আমার শ্বশুরবাড়িতে যাই। আমার কোনো শ্বশুর শাশুড়ি ছিল না, শুধু আমার স্বামী ছিল। তো ওনাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমার সংসারটা একটু একটু করে সামনের দিকে বিল্ড আপ হয়। আমার মেয়েটাও অনেক বড় হতে থাকে, আস্তে আস্তে করে আমি স্কুলে ভর্তি করাই। আমার মেয়েটা সবসময় আমার ভাইয়ের সাথে কথা বলে। এরকম করে যেতে যেতে ভাইয়া ঠিক তখনও সবসময় প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। আমি সেখান থেকে অল্প অল্প টাকা উঠে আব্বা আমার জন্য প্রতি মাসে বাড়িতে যাই। অ্যান্ড বাড়িতে গিয়ে আব্বা আমার বাজার সাজার করে দিয়ে আসি। অ্যান্ড আমিও আমার সংসারে মোটামুটি কয়েকটা টাকা খরচ করি। এভাবে চলতেছে। তো এভাবে চলতে চলতে আমার ভাইয়া একটা সময় সিদ্ধান্ত নিল, আমাকে ফোন করলো যে সে বাড়িতে আসবে। তো অনেক বছর কেটে গেছে তারই মাঝে। তো ভাইয়া বলতেছে যে বাড়িতে আসবে, সে বিয়ে শাদী করবে। তো আমি বললাম যে ভাইয়া আমাদের বাড়িতে তো তেমন কোনো ঘর নাই। তো ভাইয়া বলে যে তাতে কী হয়েছে, তোর অ্যাকাউন্টে যেই টাকা আছে সেই টাকা দিয়ে আমি বাড়িতে এসে ঘর বানাবো, ঘর বানিয়ে আমি বিয়ে শাদী করব। কিন্তু আমার স্বামী আমাকে বলতেছিল যে তোমার ভাইয়া এই মুহূর্তে যদি এসে বিয়ে শাদী করে ফেলে, তাহলে তো সে আর তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে না, তোমার ভাইয়া তখন তোমার ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠাবে। সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমাদের সংসারটা কীভাবে চলবে। তুমি তোমার ভাইয়াকে বলো যে অন্তত আরও কিছু টাকা ইনকাম করে যাতে বাড়িতে আসে। তো আমি আমার ভাইয়াকে বরাবর আমার স্বামীর কথা মতো ভাইয়াকে ফোন করে বলি যে ভাইয়া এখানে অল্প কয়টা টাকা আছে, একটা বাড়ি করতে আরও বেশি টাকা লাগবে। তো আর তুমি বিয়ে করবা কি করে? এখন একটা কাজ করো, তুমি না হয় আরও 2 বছর পরে আসো, কষ্ট করে আরও 2 বছর পরে আসো। অ্যান্ড 2 বছর পরে আসলে আমাদের তখন তুমি ঘর বাড়িও করতে পারবা, বিয়ে শাদিও করতে পারবা, তোমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হবে। তো ভাইয়া আমাকে খুব ভালোবাসে, আমার ছোট ভাই। এরপরও আমি ওকে ভাইয়া বলেই ডাকি, কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে। আমার ভাই আমার কথাগুলো শুনে আর বাংলাদেশে আসে না। ভাইয়া তখন থেকে আবার টাকা আর্ন করতে শুরু করে এবং প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। ভাইয়া আমাকে সবসময় জিজ্ঞেস করে যে তুই টাকা খরচ করতেছিস না তো? আমি ভাইকে সবসময় বলি যে না ভাইয়া, তোমার অ্যাকাউন্টে টাকা তোমার অ্যাকাউন্টে পড়ে আছে। কিন্তু আসলে আমি ভাইয়াকে মিথ্যে বলি। আমি আমার সংসারটা আমার ভাইয়ার অ্যাকাউন্টে টাকা থেকে উঠে করি। এভাবে চলতে চলতে একদিন আমার স্বামী আমাকে বলল যে সে কোথায় যেন একটা ব্যবসা করবে। হ্যাঁ, ঢাকাতে একটা ব্যবসা করবে, একটা ভালো দোকান দিবে। তো আমাকে বলে যে একটা কাজ করো, এখান থেকে কিছু টাকা উঠে তুমি আমাকে দাও, আমি একটা ব্যবসা করব। তো আমি বললাম যে টাকা তো আর আমার না, টাকা তো আমার ভাইয়ের। আমি যদি ভাইয়াকে বলি তাহলে ভাইয়া কি বলে দেখি। তখন সে আমাকে বলে আচ্ছা তোমার ভাইয়া কি সারা জীবন বিদেশ থাকবে, সে দেশে আসবে না? আর সে যদি দেশে আসে তাহলে তো তার একটা ব্যবসা বাণিজ্য করতে হবে, তাই না? সে দেশে কীভাবে খাবে? একটা কাজ করি, আমি ঢাকাতে একটা ভালো দোকান দিই, সেটাতে যেই পরিমাণ আমি যখন দোকানটা দিব, আমি তোমার ভাইয়ার টাকা দিয়ে তো দোকান দিব। এরপরে যখন তোমার ভাইয়া চলে আসবে তখন তোমার ভাইয়াকে দোকানটা বুঝিয়ে দিব। তো আমি বললাম যে দোকান দিতে কত টাকা লাগবে? তখন আমার স্বামী বলে প্রায় 15 লাখ টাকা লাগবে। তো আমি বললাম যে আমার ভাইয়ার অ্যাকাউন্টে যে টাকা আছে তো সব টাকা মিলিয়ে তো তুমি নিয়ে যাবা, তাহলে আমার ভাইয়া বাড়িতে আসলে বিয়ের সাথে কীভাবে করবে, ঘর দুয়ার কীভাবে করবে? তখন ও আমাকে বলে যে দেখো আমার শ্বশুরবাড়ির সামনে একটা জায়গা আছে, আমার স্বামী বলতেছে তোমার ভাইয়া যখন বাংলাদেশে আসবে তখন আমি এই জায়গাটা বিক্রি করবো, অ্যান্ড বিক্রি করে তোমার ভাইয়াকে দিয়ে দিব। তখন আমি বললাম যে তাহলে তুমি জায়গাটা এখন কেন বিক্রি করতেছো না? তখন আমার স্বামী বলতেছিল তখন আমার শ্বশুরবাড়ির সামনে একটা মেইন রোড হবে। তো আমার স্বামী বলতেছিল এখানে যখন মেন রাস্তাটা হয়ে যাবে, মেন রোডটা হয়ে যাবে,
এটা হয়তো 1-2 বছরের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে, তখনও কাজ চলতেছিল। তো আমাকে বলতেছিল যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই জায়গাটা ডাবল দামে বিক্রি করতে পারবো। এখন যদি বিক্রি করি তাহলে আমরা কম দামে বিক্রি করব, আর তখন যদি আমরা বিক্রি করি তাহলে ডাবল দামে আমরা জায়গাটা বিক্রি করতে পারবো। তো আমি আমার স্বামীকে বললাম যে দেখো, ভাইয়াকে না বলে ভাইয়ার অ্যাকাউন্টে সবগুলো টাকা উঠে ফেলবো, তা কি ঠিক হবে? সে আমাকে বলে তুমি কি আমাকে বিশ্বাস করো না? আজকে এত বছর আমি তোমার সাথে সংসার করি, আর অ্যাটলিস্ট আমার মেয়েটার মুখের দিকে তাকায় তুমি না করো না। আর সে আমাকে ভিডিওতে হচ্ছে দোকানের প্লেস সব কিছু দেখায়। তো আমিও চিন্তা করলাম যে আমার ভাইয়া যেহেতু বাংলাদেশে আসবে তখন তো ভাইয়ের কিছু একটা করতে হবে। আমি জায়গাটা ওকে হচ্ছে ব্যবসাটা দিয়ে দিই, তখন আমার ভাইয়া আর আমার স্বামী একসাথে ব্যবসা বাণিজ্য করবে। আর আমার শ্বশুরবাড়ির সামনে যে জায়গাটা আছে আমার স্বামী সেই জায়গাটা বিক্রি করে যদি আমার ভাইয়াকে দেয় তাহলে আমার ভাইয়া ঘর বাড়ি উঠাবে, বিয়ে শাদী করবে। যেমন কথা তেমন কাজ। আমি কি করি, আমার হচ্ছে দোকানপাট আমার ভাইয়ার নামেও, আমার স্বামীকে আমি সবগুলো টাকা 15 লাখ টাকা ব্যাংক থেকে উঠে আমার ভাইয়াকে আমার স্বামীকে দিয়ে দিই। অ্যান্ড আমার স্বামী তখন ঢাকাতে একটা দোকান দেয়। আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য খুব ভালোই চলতেছে। তো আমি একদিন আমাদের বাড়িতে যাই, এর মাঝে আমার আব্বা আম্মা দুজনেই মোটামুটি অসুস্থ হয়ে যায়। ওরা আসলে আগের মতো আর কেউই এদের জন্য আসলে আগের মতো চলতে পারে না, কোনো কাজকামও করতে পারে না। আব্বা আম্মা দুজনেই হচ্ছে একেবারে অচল হয়ে যায়। তো এভাবে যেতে যেতে কীভাবে যেন আমার ভাইয়ার কানে খবরটা চলে যায় যে আমি আমার ভাইয়ার অ্যাকাউন্ট থেকে সব টাকা উঠে ফেলছি। কারণ আসলে এইসব কথা তো গোপন থাকে না। ভাইয়া কীভাবে জানি ব্যাপারটা জেনে যায়। অ্যান্ড জেনে যাওয়ার পরে ভাইয়া আমাকে জিজ্ঞেস করে। যখন জিজ্ঞেস করে আমি ভাইয়াকে বলি যে না ভাইয়া, তোমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি টাকা উঠেই নাই। এটা বলার পরে ভাইয়া কাউকে কিছু না বলে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে চলে আসে। তো ভাইয়া যখন বাংলাদেশে চলে আসে তখন হঠাৎ করে ভাইয়া আমাকে বলে যে চল একদিন ব্যাংকে যাব। তা আমি আজকে আমার শরীর খারাপ এটা সেটা বলে ঘুরাই, কিন্তু তা কতদিন। একদিন ভাইয়া আমাকে জোর করে ব্যাংকে নিয়ে যায়। অ্যান্ড ব্যাংকে যাওয়ার পরে ভাইয়া ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করে যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। যখন জিজ্ঞেস করে ব্যাংক ম্যানেজার বলে যে আপনার অ্যাকাউন্টে মাত্র 17,000 টাকা আছে। এটা শোনার পর ভাইয়ের সাথে সাথে কোনো কথা না বলে ওখানেই ঢুলে পড়ে যায়। ভাইয়া যখন ঢুলে পড়ে যায় তখন ভাইয়াকে ধরাধরি করে হচ্ছে আমরা বাড়িতে আনি। বাড়িতে এনে মাথায় পানি ঢালার পরে ভাইয়ের হুঁশ আসে। যখন ভাইয়ের হুঁশ আসে তখন ভাইয়া আমাকে এলোপাতাড়ি সবার সামনে মারতে থাকে। যখন মারতে থাকে তখন আমি বলি যে তুমি আমাকে মারতেছো কেন, তুমি আমার স্বামীর কথা শোনো। আমি ভাইয়াকে সব কিছু খুলে বলি যে দেখো, তোমার দুলাভাই এরকম দোকান দিছে, অ্যান্ড ওই দোকান থেকে যে পরিমাণ লাভ হবে সেটা দিয়ে তুমি দোকানে বসবা, তোমার নামেই তো দোকান দিছে, তুমি ওখানে যাও। আর আমার শ্বশুরবাড়ির সামনে যে জায়গাটা আছে সেটা বিক্রি করে আমার স্বামী তোমাকে টাকা দিবে। কিন্তু আমার ভাইয়া আমার কোনো কথাই শোনে না, সবার সামনে আমাকে খুব মেরে আমাকে ঘর থেকে বের করে দেয়। যখন আমি আমার শ্বশুরবাড়িতে আসি তখন আমার স্বামী আমাকে প্রচুর বোঝায় যে ঠিক আছে, মন খারাপ করো না, ওর যেহেতু অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে গেছে ও এরকমই করবে। তো আমার ভাইয়াকে যত বুঝে যে ভাইয়া তুমি জাস্ট কয়েকটা দিন ধৈর্য ধরো, এখানে যখন রাস্তাটা হয়ে যাবে তখন এখানে জায়গার দামটা বেড়ে যাবে, জায়গার দামটা বেড়ে গেলে এই জায়গাটা বিক্রি করে আমরা তোমাকে দিয়ে দিব। তোমার আর বিদেশ যাওয়ার দরকার নাই, তোমার দুলাভাই মানে আমার স্বামী যেই দোকান দিছে ঢাকাতে, তুমি ঢাকাতে আমার স্বামীর সাথে ব্যবসা বাণিজ্য করো। কিন্তু আমার ভাইয়া আমার কোনো কথাই শোনে না, সে মানে খুবই রাগারাগি করে, আমার গায়ে হাত তোলে, আমাকে মারে। একটা সময় ভাইয়া থানায় চলে যায়। থানায় গিয়ে আমার নামে আর আমার স্বামীর নামে মামলা করে দেয়, যেই হচ্ছে যত টাকা আমাদের নামে পাঠায় এগুলো দিয়ে ভাইয়া আমার নামে মামলা করে দেয়। এবং ভাইয়া আমাকে বলে যে তুই তো স্বামীকে বল যে দোকান বিক্রি করে আমাকে টাকা দিতে। আমি বলি যে ভাইয়া এত টাকা কষ্ট করে আমরা দোকানটা দিলাম, দোকানটা কেন বিক্রি করে দেবো? যদি দোকানটা বিক্রি করে দিই তাহলে দোকানটা দিলাম কেন? কিন্তু ভাইয়া আমার কোনো কথাই শোনে না, সে থানায় মামলা করে দেয় এবং আমার স্বামী আমাকে প্রচণ্ড রকম বুঝায়। তো স্বামী যখন আমাকে বুঝে আমি আমার স্বামীর কথা শুনি। অ্যান্ড স্বামীর কথা শুনি আমি তখন আর আমার ভাইয়া কী করে থানায় টামলা করে, থানায় মামলাটা আসে গ্রামে। অ্যান্ড আমাদের গ্রামের যে সর্দার ছিল, সর্দারের কাছে থানার যিনি ওসি ছিল, ওসি আমাদের সর্দারকে সব কিছু বলে। তো সর্দার বলতেছে আমরা যদি গ্রামীণভাবে ব্যাপারটা মীমাংসা করে দিতে পারি তাহলে তো আপনাদের আসার দরকার নাই। তো ওসির কথা মতো হচ্ছে মানে ওই চেয়ারম্যানের কথা, সর্দারের কথা মতো ওসি চলে যায়। এরপরে ওসি চেয়ারম্যান হচ্ছে সর্দার একদিন আমাদের বাড়িতে আসে। বাড়িতে এসে আমারকে আর আমার স্বামীকে বলে যে এভাবে দরবার হবে, দরবারের ভিতরে তোমরা কথা বলবা। অ্যান্ড এভাবে বলে তখন আমার স্বামী সেদিন রাত্রিবেলা আমাকে অনেক বুঝায় যে দেখো, আমরা তো অন্যায় কিছু করতেছি না, আমরা তো ওর টাকা তো আমরা খাই নাই, ওর টাকা দিয়ে আমরা জুয়োও খেলি নাই, আমরা ওর টাকা নষ্টও করি নাই, ওর টাকা দিয়ে তো আমরা একটা দোকান দিছি। এখন তুমি যদি ওর বিপক্ষে কথা বলো, তুমি যদি আমার বিপক্ষে কথা বলো, তুমি যদি তোমার ভাইয়ার সাপোর্ট নাও, তাহলে হবে কি যে ঢাকায় যে দোকানটা আছে আমরা দোকানটা হারাই ফেলবো, গ্রামীণভাবে প্রেশার আসবে, অ্যান্ড ওই প্রেশারের ভিতরে আমরা আমাদের দোকানটা হারাই ফেলবো। এটা তুমি করো না, অ্যাটলিস্ট তুমি আমার পক্ষে কথা বলো, তুমি অস্বীকার করছো তোমার ভাইয়া তোমাকে টাকা দিছে, তুমি বলো যে টাকা পাঠাইছে এগুলো সব ফেক, জাল, নকল, তোমার ভাইয়া তোমাকে কোনো টাকাই দেয় নাই। আমি বলি আমি এটা জীবনেও বলতে পারবো না যে আমার ভাইয়া আমাকে প্রতি মাসে মাসে টাকা দিচ্ছে, আমি কীভাবে বলবো?
তখন সে আমার মেয়েটার মাথায় হাত দিয়ে বলে যে দেখো আমি তো আমার মেয়েটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আসলেই ঠিক, আমার স্বামী আমার মেয়েটাকে প্রচুর ভালোবাসে। তখন আমার স্বামী আমার মেয়েটার মাথায় হাত দিয়ে বলে যে আমি মেয়েটার মাথায় হাত দিয়ে কসম করে বলতেছি, দেখো তুমি একবার শুধু বুঝতে চেষ্টা করো যে আমি এই জায়গাটা, সামনের জায়গাটা বিক্রি করে তোমার ভাইয়াকে দিয়ে দেবো জাস্ট 6 মাস পরে জায়গাটা বিক্রি করে আমি তোমার ভাইয়াকে দিয়ে দিব। এখন যদি তোমার ভাইয়ার পক্ষে কথা বলো তাহলে ঢাকার দোকানটা বিক্রি করে আমরা তোমার ভাইকে টাকা দিয়ে দিতে হবে। শত হলো তো আমার স্বামী, তাই না? তো আমি আমার স্বামীর কথায় রাজি হলাম, বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার ভাই যেহেতু পাগলামি করতেছে আমরা এটাই করব। এর পরের দিন শুক্রবার ছিল, নামাজের পরে দরবার বসছে আমাদের উঠানে, আমি আর আমার স্বামী গেছি। তো আমি আমার স্বামী যাওয়ার পরে যখন সর্দার ছিল, চেয়ারম্যান ছিল এবং ওখানে দুজন পুলিশও ছিল। যখন আমার স্বামী সর্দার আমাকে জিজ্ঞেস করে যে তোমার ভাইকে আসলে তোমাকে এইভাবে টাকা দিছে, আমি তখন সবার সামনে অস্বীকার করি যে না, আমার ভাই আমাকে কোনো টাকাই দেয় নাই। এটি শোনার পরে ভাইয়া চিৎকার দিয়ে উঠে আমাকে খুব অকথ্য ভাষায় গালাগালি করে, কি বললি, আমি তোকে টাকা দিই নাই, আমি তোর জন্য এত টাকা পাঠাইছি, তুই আমাকে বলতেছিস আমি তোকে কোনো টাকাই দিই নাই। তখন আমি সবাইকে বলতেছি যে না, আমার ভাইয়া আমাকে কোনো টাকাই দেন, আমার ভাইয়া মিথ্যে বলতেছে। এটা বললে আমি ওখান থেকে আর কোনো কথা না বলে কান্না করতে করতে ওখান থেকে চলে আসি আমার মেয়েটাকে নিয়ে। তো মেয়েটাকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। আসার পরে আমার স্বামী আমাকে প্রচুর বোঝায় যে তুমি কোনো মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা সব কিছু ঠিক করবো। কিন্তু ভাইয়া এটা মানে না, ভাইয়া গ্রামের বিচার মানে না। গ্রামের বিচার না মেনে ভাইয়া আবারও থানায় যায় অ্যান্ড ভাইয়া উকিল ধরে ভাইয়া আমার স্বামীর নামে মামলা করে। তো ভাইয়া যখন আমার স্বামীর নামে মামলা করে, সবসময় পুলিশ এসে আমার স্বামীকে ধরে, আমাদের গায়ে হাত তোলে, আমার মেয়েটাকে নিয়ে যায়। এভাবে প্রতিনিয়ত পুলিশ আসতে থাকে। একদিন রাতের বেলা আমার স্বামী আমাকে বলতেছে যে তুমি তোমার ভাইকে ফোন করে বলো যে তোমার প্রচণ্ড বুক ব্যথা, তুমি মরে যাচ্ছ, যেন তোমার ভাইয়া একটু তোমাকে শেষবার মতো দেখতে আসে। আমি বললাম যে আমি তো ভালো আছি, তাহলে আমি আমার ভাইকে এটা কেন বলবো? তখন উনি বলতেছে যে তুমি একটা কাজ করো, তুমি বললে দেখো না কি হয়। আমরা তোমার ভাইয়া যখন আসবে তখন সেদিন রাতের বেলা ওর আরও কিছু বন্ধু বান্ধব সবাইকে আমাদের বাসায় আনে, এনে ও বলে যে তোমার ভাইয়াকে আমরা ভালো করে বুঝাবো, আমরা যখন বুঝাবো তোমার ভাইয়া বুঝতে পারবে। তখন আমার স্বামীর সাথে ওর আরও যত বন্ধু ছিল সবাই বলতেছে যে তোমার ভাইয়াকে ফোন করে আনার পরে আমরা সবাই মিলে তোমার ভাইয়াকে এখানে বুঝাবো। এখানে সে তো আর পাগলামি করতে পারবে না, কারণ তোমাদের গ্রামের মানুষ এক একজন এক এক রকম বুঝে বলে তোমার ভাইয়া এরকম পাগলামিগুলো করতেছে। আমি সেদিন ঠিক আছে নিরুপায় হয়ে আমার ভাইয়াকে রাত মেবি তখন 11টার মতো বাজে, আমি আমার ভাইয়াকে ফোন করে বলি যে ভাইয়া রে, আমার বুকটা প্রচণ্ড ব্যথা করতেছে, আমি মনে হয় বাঁচব না, আমার নিঃশ্বাসটা আটকে যাচ্ছে, আমার মেয়েটাকে আমার স্বামী মারতেছে, তো আমার মেয়েটা কান্না করতেছে। তো আমার ভাইয়া বলতেছে মেয়ে কেন কাঁদতেছে? তো আমি বললাম যে আমি মরে যে আমার মেয়ে কাঁদবে না। এটা বলার পরে আমার ভাইয়া বলে যে কী হয়েছে তোর? আমি বলতেছি যে আমি কথা বলতে পারতেছি না, প্লিজ তুমি আসো। তো আমার ভাইয়ার কোনো কথাই ছিল না, তার একটা সাইকেল ছিল, সেটা সাইকেল চালিয়ে সে আমাদের বাসায় আসে। আসার পরে আমি ভাইয়াকে যখন আসার পরে আমার স্বামী আমাকে বলতেছে যে তুমি পাশের রুমে চলে যাও, এই রুমে আমরা তোমার ভাইয়ের সাথে কথাবার্তা বলবো। এটা বলার পরে আমি পাশের রুমে যাই, আমার ভাইয়া আসার পরে ওদের সাথে কী কথা হয় সেটা আমি জানি না। আমি পাশের রুমে থেকে অনেকক্ষণ পরে আমি বেরিয়ে আসার পর দেখি যে আমার ভাইয়াও নাই, আমার স্বামীও নাই, তার কোনো বন্ধুবান্ধবও নাই। তখন আমি আমার স্বামীকে ফোন করে জিজ্ঞেস করি যে তুমি কোথায়? সে বলে যে তোমার ভাইয়াকে নিয়ে আমরা একটু দোকানে আসছি। তো তখন রাত মেবি 1টার মতো বাজে। আমি বললাম 1টা বাজে তোমরা দোকানে কেন আসছো? আর দোকানে আসলে তো দোকানের আমি শব্দ পাইতাম, মানুষের কোনো শব্দ, কিন্তু কোনো মানুষের শব্দ শুনতে পাচ্ছি না। সে আমাকে বলে আমরা একটু দোকানে আসছি, তুমি কিছু বললো না, আমরা একটু দোকানে আসছি, আমি চলে আসবো। তো যাই হোক, আমি আর আমার মেয়ে এরকম করে আমরা ঘুমিয়ে পড়ি। যখন ঘুমিয়ে পড়ি ভোর রাতে মানে ফজরের আজানের পরে আমার স্বামী দরজা নক করে। যখন দরজা নক করে আমি দরজা খুলে ও ভিতরে এসে সে জানি কেমন হাঁপাচ্ছে, তার মানে কেমন জানি সে অনেক ঘামাচ্ছে, মনে হচ্ছে যেন মানে অনেক কষ্ট করে আসছে এরকম কিছু মনে হচ্ছে। আসার পর আমি তাকে জিজ্ঞেস করি ভাইয়া কই, ভাইয়া কি বাড়িতে চলে গেছে? তখন সে কোনো কিছু বলে না, বলে তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। আমি বললাম যে হ্যাঁ বলো, কি হয়েছে? তখন উনি আমাকে বলতেছে যে আমরা আসলে একটা কাজ করে ফেলছি, তুমি আসলে, আমি তোমাকে কীভাবে বলবো ঠিক বুঝতে পারতেছি না। আমি বললাম যে কীভাবে বলবা, তুমি আমাকে বলো। তখন সে আমাকে বলতেছে যে তোমার ভাইয়ার সাথে আমরা রেল স্টেশনে যাই, রেল লাইনের ওখানে বসে কথা বলি। তো কথা বলতে বলতে যখন আমরা তোমার ভাইয়াকে প্রচণ্ড বুঝাই, তোমার ভাইয়া আমার কোনো কথাই শোনে না শুনে তোমার ভাইয়া দৌড় দেয়। যখন দৌড় দেয় তখন রেল এসে তোমার ভাইয়ার উপর উঠে তোমার ভাইয়া ওখানে মারা যায়।
আমি এটা মোটেও বিশ্বাস করি না। আমি বললাম যে আমার ভাইয়া কি পাগল যে সে রেলের সামনে গিয়ে পড়বে? তুমি মিথ্যে বলতেছো, তুমি আমার ভাইকে খুন করছো। তখন আমি তার গলা চেপে ধরি যে তুমি আমার ভাইকে খুন করছো, নাহলে আমার ভাইয়া কীভাবে, মানে আমি তখন পাগলের মতো হয়ে যাই, হাউমাউ করে কাঁদতে থাকি। তখন সে আমার মুখ চাইপা ধরে বলতেছে যে প্লিজ তুমি চিল্লি করো না, তুমি একবার মেয়েটার মুখের দিকে তাকাও, আমার কথাটা একটাবার শোনো, আমি কিছুই করি নাই। তোমার ভাইয়া রেল রাস্তার ওখানে কথা বলতে বলতে ধস্তাধস্তির এক পর্যায়ে তোমার ভাইয়া ওখানে পড়ে যায়, রেল এসে তোমার ভাইয়াকে মেরে রেল এসে তোমার ভাইয়ের উপর উঠে তোমার ভাইয়া ওখানে মারা যায়। তা আমি ওর কথাটা মানে কী বলবো, আমি ঠিক বিশ্বাস করতে পারতেছি না। আমি ভাইয়াকে দেখবো বলে প্রচুর কান্নাকাটি করতে থাকি। তখন উনি আমাকে বলে যে তোমার ভাইয়াকে হসপিটালে নিয়ে গেছে, সে ওইখানে হসপিটালে নিয়ে গেছে। তো যখন আমার বললাম তো সকাল হওয়ার পরে আমি আমার স্বামী আমার বাবুকে নিয়ে হসপিটালে যাই। অ্যান্ড হসপিটালে যাওয়ার পর আমি দেখতে পাই যে আমার স্বামী বলছিল যে আমার ভাইয়া রেলের নিচে পড়ছে, সে কয়েক টুকরো হয়ে গেছে, কিন্তু আমি দেখলাম যে আমার ভাইয়া সুস্থ শুয়ে আছে, সে কাটা যায় নাই। তখন আমি কী করবো ঠিক বুঝতে পারছি না। আমার স্বামীকে আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম যে কী হলো, তুমি না বলছো যে ভাইয়া রেলের নিচে পড়ছে, ভাইয়া কয়েক টুকরো হয়ে গেছে, আমি তো দেখি আমার ভাইয়া সুস্থ সবল শুয়ে আছে। তো তখন আমি বললাম যে ভাইয়ার কী হয়েছে, তুমি আমাকে সত্যি করে বলছো ভাইয়া কীভাবে মারা গেছে। তখন সে বলতেছে দেখো আমি তো দেখলাম যে সে রেলের নিচে পড়ছে, তারপর আমি ভয়ে ওখান থেকে চলে আসি, কীভাবে মারা যায় আমি জানি না। আমি বলি যে তোমার বন্ধুবান্ধব কোথায় ছিল? সে বলে যে আমার বন্ধুবান্ধব ওখানে ছিল না, শুধু আমি আর তোমার ভাই ছিল। তখন আমি বলি যে আমার ভাইয়াকে পোস্টমর্টেম করবো, কীভাবে ভাইয়া মারা গেছে সেটা আমি খুঁজে বের করবো, সেটা আমি যাচাই করব। তখন পোস্টমর্টেম করা হয়, ভাইয়াকে পোস্টমর্টেম করার পরে ওখান থেকে রিপোর্ট আসে যে আমার ভাইয়ার গলার মধ্যে মাফলার পেঁচিয়ে ভাইয়াকে মারা হয়েছে। তখন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি যে তুমি আমার ভাইকে মারছো। যখন আমার স্বামীকে জিজ্ঞেস করি তখন সে আমার পা চাইপা ধরে সে প্রচুর কান্নাকাটি করতে করতে সে আমাকে বলে যে দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমার ভাইয়াকে আসলে মারি নাই, কিন্তু আমি তোমার ভাইয়ের সাথে কথা বলতে বলতে ওখান থেকে চলে আসতেছিলাম ওখান থেকে আমার বন্ধুবান্ধবরা তার গলার মধ্যে মাফলার পেঁচিয়ে তাকে মারছে। তো আমি বললাম যে তোমার বন্ধুবান্ধব আমার ভাইকে মারছে, ঠিক আছে তুমি তোমার বন্ধুবান্ধবের নামে মামলা করো। তখন সে আমাকে বলতেছে যে আমি আমার বন্ধুবান্ধবের নামে মামলা করবো, আমার বন্ধুবান্ধবরা আমারে ফাঁসাই দিবে। অ্যান্ড যখন আমাকে ফাঁসাই দিবে তুমি কি বুঝতে পারতেছো যে তখন আমার ফাঁসি হয়ে যাবে, আমার ওই অবুঝ মেয়েটার কী হবে? তোমার ভাইকে হারাইছো, তুমি কি চাও যে তোমার স্বামীকেও হারাও, এবং তুমি কি চাও যে তোমার সন্তানটাও মরে যাক, তোমার সন্তানটা ইতিম হয়ে যাক, তুমি কি এটা চাও? তখন থানা থেকে একটা মামলা করা হয়, মানে আমার থানার ভিতরে সরকারিভাবে একটা মামলা হয় এবং আমাকে সাক্ষী করা হয়। অ্যান্ড যখন সাক্ষী করা হয় আমি তো সব কিছুই জানি। তখন আমার স্বামী আমার মেয়েটাকে আমার সামনে রেখে বলতেছে যে তুমি একটু বুদ্ধি খাটাও, এখন যদি তুমি আমাকে এই মামলায় ফাঁসাই দাও তাহলে কি হবে? দেখা গেল যে আমিও মরে যাবো, তোমার মেয়েটা এতিম হয়ে যাবে, তো তুমিও বিধবা হয়ে যাবা, তো কী লাভ হবে? এর চেয়ে বরং ভাইয়া চলে গেছো তো কী হয়েছে, আমি তো আছি, আমরা একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা ভাইয়ার আত্মার মাগফিরাত কামনা করি, তোমার আব্বা আম্মাকে আমি দেখবো। এবং সাথে সাথে সে একটা কোরআন শরীফ নিয়ে আসে, অ্যান্ড কোরআন শরীফ নিয়ে এসে সে কোরআন শরীফটা মাথায় নিয়ে বলতেছে, আমি কোরআনটা মাথায় নিয়ে বলতেছি আমি সারা জীবন তোমার আব্বা আম্মাকে দেখে রাখবো এবং আমার মেয়েকে দেখে রাখবো, তোমাকে এক বিন্দুও কষ্ট দিব না, প্লিজ তুমি আমার নামে আইনিভাবে আমার উপরে কোনো অ্যাকশন নিও না, যদি আইনিভাবে কোনো অ্যাকশন নাও তাহলে আমি সারা জীবনের জন্য শেষ হয়ে যাব। তখন আমি আমার স্বামীর কথা আর কি করবো, আমি এটা চিন্তা করি যে আমি যদি এখন আমার স্বামীর নামে মামলা করি তাহলে আমার স্বামীর ফাঁসি হবে বা আমার স্বামী জেল হয়ে যাবে, আর আমার স্বামী যদি জেল হয়ে যায় তাহলে আমার মেয়েটার কী হবে, আমার মেয়েটা এতিম হয়ে যাবে, আর আমিও বিধবা হয়ে যাব। সে যেহেতু কসম কাটছে, কোরআন মাথায় নিছে, তাহলে সে যদি আমার আব্বা আম্মাকে দেখে আর আমার মেয়েকে দেখে, আমাকে দেখে, তাহলে যাই হোক ভাইয়া চলে গেছে, মৃত মানুষ তো আর ফিরে আসবে না, সেটা অ্যাক্সিডেন্ট হোক বা কেউ মেরে ফেলুক বা আমার স্বামী মারক, ভাইয়া তো মরেই গেছে। তখন আমি থানার ভিতরে গিয়ে কোর্টে গিয়ে আমি উল্টা বলি যে না, আমার ভাইয়া কীভাবে মারা গেছে আমরা সেটা কিছুই জানি না, আমি অস্বীকার করি সব কিছু। অস্বীকার করার পরে থানা থেকে যে মামলাটা করা হয় সরকারিভাবে সেটা ডিসমিস হয়ে যায়। এরপর থেকে আমি আমার স্বামীর সাথেই থাকি, দিন যায় রাত যায়, এভাবেই চলতেছে, একদিনের পরে একদিন। আমার স্বামীও মোটামুটি আমাকে খুব ভালোই দেখতেছে, সংসার খুব ভালোভাবেই চলতেছে। এভাবে চলতে একটা পর্যায়ে হঠাৎ করে কেমন জানি আমার স্বামী একটু মানে অন্যরকম হয়ে যায়। অন্যরকম মানে কি, সে ঢাকাতে গেলে আর আসতে চায় না, ওই ঢাকাতেই থাকে। মানে দেখা গেল কি যে ঢাকা থেকে সে 2 মাস 3 মাস পরে এরকম করে আসে। আর ব্যবসাটা অনেক ভালো চলতেছিল, আমার স্বামীর অনেক বেশি টাকা পয়সা হয়ে যায়, অনেক টাকা পয়সা হয়ে যায় তখন। তো আমার এখান দিয়ে আমার আব্বা আম্মু অসুস্থ, স্বামী আমাদেরকে খুব মতো টাকাও পয়সা দেয় না, আমার স্বামী আমাদেরকে খুব মতো টাকাও পয়সা দেয় না। আমি মেয়েটাকে স্কুলে ভর্তি করে, সে স্কুলে ফি না দেওয়াতে আমার মেয়েটাকে স্কুল থেকে বের করে দেয়। আর মেয়েটাকে স্কুল থেকে বের করে দেয়, আমি এই সময় কী করবো ঠিক বুঝতে পারতেছি না, ও আমাকে ঠিক মতো টাকা পয়সা দেয় না। তো ঢাকা থেকেও হয়তো মাসে 1-2 বার আসে এরকম, আর লাস্ট মান্থে ও 1 মাস পুরো ঢাকা থেকে আসে নাই। আমি কেউ ফোন করলে ও ফোন কেটে দেয়, ফোন রিসিভ করে না, ঠিক মতো আমার সাথে কথা বলে না।
তো একটা পর্যায়ে আমি একদিন আমার মেয়েটাকে নিয়ে ঢাকাতে যাই। যখন ঢাকাতে যাই দেখি যে ও দোকানে নাই, কর্মচারী বসে আছে। তো যে ছেলেটা বসে আছে দোকানে কাজ করে, ওরে আমি জিজ্ঞেস করি, ওর বাড়ি ছিল কুমিল্লাতে, নাম ছিল সুজন। আমি সুজনকে জিজ্ঞেস করি যে সুজন, তোমার ভাইয়া কোথায়? তো বলে যে ভাবি ভাইয়া তো বাসায়। তো আমি বললাম যে ভাইয়া বাসায় মানে? বলে যে ভাইয়া তো বাসায়, আমাদের এখানে বাসা আছে না, ভাইয়া বাসায়। তো আমি বলি ভাইয়া বাসায় কি করে? তখন সে আমাকে বলতেছে কেন, ভাইয়া বাসায় ভাবির সাথে আছে। আমি তখন জিজ্ঞেস করি যে ভাবির সাথে মানে? আমি তো ভাবি সামনে দাঁড়ায় আছি, আবার কোন ভাবি? তখন সে আমাকে বলে কেন, আপনি কি জানেন না যে ভাইয়ার বউ আছে ঢাকাতে? আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ে যে মানে তোমার ভাইয়ার বউ আছে ঢাকাতে, মানে এটা কেমন কথা? আমি তখন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছি, তুমি আমাকে এগুলো কী বলতেছো? সে আমাকে বলে যে হ্যাঁ ভাইয়া তো বিয়ে করছে, আজকে না তো অনেক আগে। আমি তখন তারে বলি যে সুজন তুমি কি আমাকে একটু বাসায় নিয়ে যাবা? সে আমাকে বলে যে না ভাইয়া তো চলে আসবে, আপনি একটু দাঁড়ান, আমি ভাইয়াকে ফোন করি। আমি বলি যে না, তুমি তোমার ভাইয়াকে ফোন করবে না, তুমি তোমার ভাইয়ার বাসা আমাকে নিয়ে যাও, আমি সব কিছু একটু চোখে দেখতে চাই। আমি তখনও সুজনকে ওভাবে মানে খোলাখুলিভাবে বলি না, যে ক্লিয়ার বলি না যে আমি আসলে সব জানি না। আমি যদি সব জানি না বলি তাহলে আমি জানি যে সুজন আমাকে ওখানে নিবে না। তো সুজন বলে আচ্ছা ঠিক আছে ভাবি, আমি দোকানটা বন্ধ করি। তো আমি বাইরে আসি, তখন সুজন দোকানটা বন্ধ করে, মুদি দোকান ছিল, দোকানটা বন্ধ করে অ্যান্ড বন্ধ করে আমাকে নিয়ে এসে বাসায় যায়। যখন কলিং বেল টিপে তখন একটা মহিলা দরজা খোলে, দরজা খুলে আমি বললাম, আমিও জিজ্ঞেস করলাম, আমার স্বামীর কথা বললাম। তখন বলে যে হ্যাঁ আসে, ভিতরে আছে, আসেন। তো আমি ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে আমি বসি। আমার স্বামী তখন ওয়াশরুমে ছিল, ওয়াশরুম থেকে সে বেরিয়ে আসে বেরিয়ে এসে সে আমাকে দেখে তো তার মাথায় আসমান ভেঙে পড়ে। সে আমাকে দেখে বলতেছে যে মানে কোনো কথা বলে না, কোনো কথা না বলে বলতেছে, সে বাসা থেকে রেডিও বলতেছে তার ওয়াইফকে নিয়ে সে পাশের রুমে যায়। পাশের রুমে গিয়ে সে বলে যে এটা মানে কী বলে এটা আমি জানি না। পাশের রুম থেকে বেরিয়ে আসার পরে সে আমাকে বলে যে আপনি, মানে আমার সাথে আপনি করে কথা বলতেছে আর চোখ টিপ মারতেছে। তো চোখ টিপ মারতেছে, আপনি করে কথা বলতেছে, আমি মানে কিছুই বুঝতে পারতেছি না। আমার তখন প্রচণ্ড রাগ ওঠে, আমি বলি যে তুই আমাকে চোখ টিপ মারতেছিস কেন? তখন বলে যে, তখন আমার স্বামী আমাকে বলতেছে আপনি কি, আমি তো আপনাকে চিনতে পারছি না। এটা বলার পরে আমি মেয়েটাকে সামনে নিয়ে বলতেছি তুই আমারই চিনোস না, এইটারই চিনোস না, এটাকে? তখন আমার মেয়েটা তখন কথা বলতে পারে, ও অনেক বড় হয়ে গেছে। তখন মেয়েটা বলতেছে যে আব্বু তুমি এগুলো কী বলতেছো, তুমি আমাদেরকে চিনতে পারছো না? এটা বলার পরে সে আমার মেয়ের গালে থাপ্পড় মেরে বলতেছে আচ্ছা বুঝছি, আমাকে ব্ল্যাকমেল করার চিন্তা ভাবনা, তাই না? আমাকে ব্ল্যাকমেল করতে আসছো, আমার দোকানপাট খাইতে আসছো, এটা বলে সে ধাক্কা দিয়ে আমাকে আর আমার মেয়েকে ঘর থেকে বের করে দেয়। যখন ঘর থেকে বের করে দেয়, আমরা তখন আমি আর ঢাকা থেকে আসি না। আমার কাছে যে টাকা আছে ওইটা দিয়ে আমি ঢাকাতে একটা হোটেল ভাড়া নেই, রাতের বেলায় হোটেলেই থাকি সকালবেলা আমি দোকানের সামনে আবারও আসি। দোকানের সামনে আবারও এসে আমি সিনক্রেট করি, যে ঝামেলা করি, এটা সেটা করি, যে মানে সব চিল্লাপিল্লা করি, যে সবাইকে বলি যে এই ঘটনা। তখন তার ওই মানে সব কিছু বলার পরে তো আমি ওই যে সুজন ছিল দোকানে, সুজনকে ডাকি আমি সুজনকে বলি যে সুজন কী হয়েছে, তুমি আমাকে একটু সব কিছু খুলে বলো তো। তখন সুজন আমাকে বলে ভাবি সে তো আজকে বিয়ে করে না, বিয়ে করছে আজকে 1 বছরের উপরে হয়েছে, আপনি কি জানেন না? আমি বলি না, আমাকে কোনো কিছুই বলে নাই। তখন আশেপাশে মানুষজন আছে, আমি সবার কাছে বিচার দিই। বিচার দেওয়ার একটা পর্যায়ে আমার স্বামী আসে। আমার স্বামী এসে আমাকে বলতেছে আমাকে আড়ালে নিয়ে যায়। আমার ভাইকে মারার পরে আমাকে যেভাবে বুঝাইছে সেমভাবে বুঝায়, কিন্তু সেদিন আমি আর তার কোনো কথা শুনি না। আমি পায়ের থেকে জুতা খুলে তাকে এলোপাতারিক মারতে শুরু করি এখানে মানুষের সামনে। তখন সে আমার চুলের মুঠি ধরে আমাকে প্রচুর পরিমাণ মারে, সবার সামনে আমাকে প্রচুর পরিমাণ গায়ে হাত তোলে মারে। মারার একটা পর্যায়ে মানে ও সামনে সাথে হচ্ছে পুলিশ ছিল, পুলিশের গাড়ি থামায় আমাদেরকে জিজ্ঞেস করে কী হয়েছে। তখন উনি আমাকে বলে যে আমাকে জিজ্ঞেস করে এটা কে, আমি বলি আমার স্বামী। তখন পুলিশ বলে যে পারিবারিক ব্যাপার, ঘরে নিয়ে যান। এটা বলি পুলিশ আর কোনো কথা বলে না। আমি পুলিশকে আরও বলার জন্য চেষ্টা করি, কিন্তু পুলিশ কোনো কথা না শুনে পুলিশ চলে যায়। তখন আমার স্বামী এখানে আমাকে প্রচুর মারে, আমার গায়ে অনেক হাত তোলে, আমাকে মারে এবং রক্তাক্ত করে ফেলে। আমাকে ধরে একটা বাসার মধ্যে নিয়ে যায়। একটা বাসার মধ্যে নিয়ে সে আমাকে বলে যে দেখ, আমি তোরে বারবার বুঝাচ্ছি যে তুই আমার সংসারটা নষ্ট করিস না। আমি বললাম তোর সংসার মানে তোর আবার কিসের সংসার, আমি তো তোর বউ, এটা তোর বাচ্চা, তোর আবার কিসের সংসার? তখন সে আমাকে বলে যে দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে বলতেছি আমি একটা বিপদে পড়ে ওখানে একটা বিয়ে করি। আমি বলি বিপদে পড়ে মানে কীরকম বিপদ? তো বলে যে মেয়েটা আসলে একটা পারিবারিক একটু সমস্যা, আমি তাদের বাসায় যাই, তার বাবার সাথে আমার ভালো সম্পর্ক। বাসায় যাওয়ার পরে ওই এলাকার মানুষ আমাকে সন্দেহ করে মেয়েটার সাথে আমাকে বিয়ে করাই দেয়। কিন্তু আমি এটা বিশ্বাস করি না, কারণ সুজন তো আমাকে সব কিছু বলছে যে এর আগে উনি ইচ্ছা করে বিয়েটা করছে, উনি ইচ্ছা করে বিয়েটা করছে। তো আমি সব কিছু ওনার কোনো কথা না শুনে আমি তখন কি করি, আমি গ্রামে চলে আসি। তখন আর আমি এখানে আর কতদিন থাকবো, আমার কাছেও টাকা পয়সা নেই। আমি তখন গ্রামে আসি। গ্রামে আসার পর আমি দেখতে পাই যে গ্রামে আমি যে শ্বশুরবাড়িতে যাব, আমার শ্বশুরবাড়িতে মানুষগুলো মানে যারা ছিল ওর চাচাতো ভাই, চাচাতো বোন বা ওর পাড়া প্রতিবেশী, তারা আমার সাথে কেমন খারাপ ব্যবহার করে, মানে যে কোনো মানুষ আমার সাথে কথায় লেগে যায়। তো ওর একটা চাচাতো ভাই ছিল দুর্জয় নামের। তো দুর্জয় মানে এলাকাতে একটু খারাপ মানুষ ছিল, মানে একটু অন্যরকম মানুষ ছিল, সব
সবসময় দুর্জয় আমার ঘরের দরজা ধাক্কায়, এবং একদিন রাতের বেলায় দুর্জয় ঘরের শিক কেটে মাটি কেটে আমার ঘরের ভিতরে ঢুকে। অ্যান্ড ঘরের ভিতরে ঢুকে দুর্জয় সমান আমার মেয়েটার সামনে, আমার মেয়েটাকে এরকম মুখ বেঁধে আমার মেয়েটাকে পাশে রেখে দুর্জয় আমার মেয়েটার সামনে আমাকে দর্শন করে। আমাকে যখন ও সারা রাত বেলে আমার সাথে এগুলো করে, অ্যান্ড করার পরে আমি প্রচুর কান্নাকাটি করি। আমি দিনের বেলায় বের হইয়া এলাকাতে মানুষজন ডাকি, সবার কাছে বিচার দিই যে দুর্জয় আমার সাথে এগুলো করছে। আমি আমার স্বামীকে ফোন করে ওকে বলি, কিন্তু ও কোনো কথাই বলে না, ও গ্রামেই আসে না। এভাবে অত্যাচার সহ্য করতেছি, বাট কেউ আমার কোনো বিচার করে না, গ্রামের কোনো মানুষ আমার কোনো কথাই শোনে না। আমি ওখানে থাকার কোনো উপায় নেই, যেতে আমার গায়ে হাত তোলে, আমার মেয়ের গায়ে হাত তোলে। অ্যান্ড একটা পর্যায়ে আমার মেয়েটাকে রাস্তার মাঝে যে পারে সেই মারে। আমি চিন্তা করছি আমি যদি এইভাবে এই বাড়িতে থাকি তাহলে একটা সময় আমার মেয়েটা মরে যাবে। এটা চিন্তা ভাবনা করে আমি আমার মেয়েটাকে নিয়ে আমার গ্রামে ফিরে আসি, আমার আব্বা আম্মার কাছে ফিরে আসি। আব্বা আম্মার কাছে ফিরে আসি তখন 1 মাসের মতো হয়ে যায়। তাকে যতই ফোন করি সে আমার কোনো ফোন রিসিভ করে না, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। অ্যান্ড 1 সপ্তাহ পরে 1 মাস হয়ে যায় এভাবে। 1 মাস পরে আমি শুনতে পাই যে সে তার ওই বউকে নিয়ে সে গ্রামের বাড়িতে আসছে। যখন সে গ্রামের বাড়িতে আসছে তখন আমি গ্রামের বাড়িতে যাই, ওর গ্রামে যাই। অ্যান্ড যাওয়ার পর ওর চাচাতো ভাই, ওর বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে আমাকে প্রচুর মারে, আমাকে প্রচুর মেরে রক্তাক্ত করে ফেলে। রক্তাক্ত করার পর আমি আমার এই রক্তাক্ত শরীর নিয়ে থানায় যাই। থানায় গিয়ে আমি মামলা করি ওর নামে। আর আমি আমার ভাই হত্যা সব কিছু খুলে বলি, কিন্তু কোনো কাজ হয় না। কারণ আমি তো আগেই থানার ভিতরে স্টেপ দিয়েছি যে আমি আমার জবানবন্দি দিয়েছি যে আমার ভাইকে আমার স্বামী মারেনি, আমার ভাই কীভাবে মারা গেছে আমরা জানি না। আর আমি আমার স্বামীকে ওটা থেকে আগেই রিলিজ দিয়ে দিচ্ছি। এখন আবার স্বামীর কথা বলতেছি, তো এগুলো কেউ আসলে বিশ্বাস করে না, কোনো কিছুই না, কেউ আমার কোনো কথাই শোনে না। আমি থানায় যাই, চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, সর্দারের কাছে, সবাই টাকা চায়, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। এভাবে চলতে আমি তার নামে কোর্টে যাই। আমি খুলনা কোর্টে গিয়ে তার নামে মামলা করি। যখন কোর্টে গিয়ে মামলা করি তখন কোর্ট থেকে তার নামে নোটিশ আসার পরে আমি জানি না সে কীভাবে থানাতে গিয়ে কীভাবে টাকা পয়সা দিয়ে সে থানা ম্যানেজ করে ফেলে। আমি যেখানেই যাই আমার কথা কেউ শোনে না, না কোর্ট না উকিল। আমি কোথাও গেলে আমার কেউ মূল্যায়ন করে না। এভাবে চলতে এরই মাঝে আমার আব্বা আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি আমার মায়ের চিকিৎসা করতে পারি না, মা একদম বয়স্ক হয়ে যায়, মায়ের বুক ব্যথা হয়, আমি মাকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিনে দিতে পারি না। এভাবে চলতে একটা পর্যায়ে আমি আমার আব্বা আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে যাই। তখন আমি আমার মেয়েটাকেও পড়াশোনা করাইতে পারি না। আর আমি থানা কোর্ট যত কিছুই করে আমি কোথাও কারো কাছে কোনো মূল্যায়ন পাই না। এভাবে যেতে সে একদিন করে কি, আমার স্বামী আমাকে একটা ডিভোর্স লেটার পাঠায়, মানে আমাকে একটা তালাকের কাগজ পাঠায়। অ্যান্ড তো তার সাথে আমার কাবিন হয়েছিল 3 লাখ টাকা। সে আমাকে কোনো টাকা না দিয়ে সে আমাকে তালাকের কাগজ পাঠায়। তখন আমি এই কাগজটা নিয়ে থানার মধ্যে যাই। থানার মধ্যে যাওয়ার পরে আমি ওসি সাহেবকে বলি যে আমাকে তো কোনো টাকা পয়সাও দেন, আমাকে তালাক কীভাবে দিছে। তখন ওসি সাহেব বলতেছে আপনি তো একটা মৃত্যুক মহিলা। আমি বলি মৃত্যুক মহিলা মানে? সে বলে যে উনি তো আমার সামনে আপনাকে টাকা দিছে, আপনি তো সব টাকা বুঝে পেয়ে এখানে সিগনেচার করছেন। আমি বলি এটা আমার সিগনেচার না, এটা নকল করা সিগনেচার। সে বলতেছে কিসের নকল করা সিগনেচার? আপনি থানায় আমার সামনে এটা সিগনেচার করছেন, এটা আপনার সিগনেচার। আমি বললাম না, এটা আমার সিগনেচার না। ওসি সেখানে আমার গায়ে হাত তোলে আমাকে থানার মধ্যে ঢুকিয়ে দেয়। আমার মেয়েটাকে ওখানে রাখে। আমি জানি না আমার মেয়েটাকে শেষে কি আবার বাড়িতে নিয়ে আসে। ওখানে আমাকে 2 দিন থানার ভিতরে আটকায় রাখে। থানার ভিতরে 2 দিন আটকায় রাখার পর আমাকে ছাড়া হয়। ছাড়ার পর আমি যখন আমার বাড়িতে আসি তখন একদিন আমি আমার রাতের বেলা আমার মাকে আমি সব কিছু খুলে বলি যে মা এই ঘটনা। আমি আমার মাকে মোটামুটি সব কিছু খুলে বলি যে আমার স্বামী আমার ভাইয়াকে মারছে। এগুলো শোনার পর মা সেদিন রাতের বেলা আমাকে প্রচুর মারে, আমাকে পিড়া দিয়ে আইনা আমাকে মারে, আমার গায়ে হাত তোলে। অ্যান্ড ওই দিন রাতের বেলায় আমি জানি না আমার মা ওই দিন রাতের বেলায় মারা যায়। আমার মা মারা যাওয়ার পরে আমি এতটাই ভেঙে পড়ি যে আমি কার কাছে যাব, কোথায় যাব, আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, কাকে আমি কি বলবো। মাকে দাফন কাফন করতেছি, আর বাবা তো আগে থেকে জন্ম হওয়ার পর থেকে দেখতেছি যে বাবা কোনো কথাও বলে না, ঠিকমতো উঠতেও পারে না, কাজও করতে পারে না। আমার বাবাও আজ একরকম মৃত্যু সজ্জায়। আমি আজ মানুষের বাড়িতে এখানে সেখানে কাজ করে কোনো রকম আমি খেয়ে পরে আমার মেয়েটাকে নিয়ে বেঁচে আছি। কোনোভাবে আমি আমার বিচার কারো কাছে পাই নাই। আমি থানায় গেছি, আমি কোর্টে গেছি, আমি বড় বড় মানুষের কাছে গেছি। আমার টাকা দিয়ে আমার স্বামী থানায়, আমার টাকা দিয়ে স্বামী আমার টাকা, আমার ভাইয়ের টাকা দিয়ে, আমার মৃত ভাইয়ের টাকা দিয়ে স্বামী ব্যবসা করে আজকে আমার স্বামী লাখ লাখ টাকার মালিক। আমার ভাই টাকা দিয়ে, আমার স্বামী টাকা দিয়ে থানার পুলিশ কিনে ফেলে, উকিল কিনে ফেলে, সর্দার কিনে ফেলে, চেয়ারম্যান কিনে ফেলে, মেম্বার কিনে ফেলে। এই দেশে আমি কারো কাছে বিচার পেলাম না, কেউ আমার বিচারটা করে দিল না।
আমি জানি আপন ভাই, আপনাকে এই কথাগুলো বলতেছি আপনি আমাকে ঘৃণা করবেন। আপনি কেন, আমার জীবনের গল্প শোনার পর সবাই আমাকে ঘৃণা করবে। আমি আপনাকে এই কথাগুলো কেন বললাম জানেন ভাই? আপনাকে কথাগুলো আমি এই কারণে বললাম, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমি অন্যায় করেছি। আমার মতো যেন এই পৃথিবীতে দ্বিতীয় কোনো মেয়ে অন্যায় না করে, আমার মতো যেন দ্বিতীয় কোনো মেয়ে এরকম ভুল না করে, আমার মতো যেন দ্বিতীয় কোনো মেয়ে নিজের পায়ে নিজে কুড়াল না মারে। এই জন্য আপনি আমার গল্পটা মানুষের সামনে প্রচার করবেন, যাতে কিছু মানুষ অন্তত আমার গল্প থেকে কিছু শিখে তাদের জীবনটা পরিবর্তন করে। আর আমি প্রত্যেকটা প্রবাসী ভাইকে রিকোয়েস্ট করব, কখনো বউয়ের নামে, বোনের নামে, ভাইয়ের নামে, বাবার নামে এবং কি মায়ের নামেও কখনো টাকা পাঠাবেন না। প্রয়োজনে নিজের কাছে নিজে টাকা রাখবেন, প্রয়োজনে বাংলাদেশে একটা অ্যাকাউন্ট করবেন। কখনো কোনো মানুষকে আপনার প্রবাসের কষ্টের টাকা কখনো কাউকে দিবেন না, কারণ আপনি যাকে টাকা দিবেন সে ওই টাকার জন্য আপনার শত্রু হয়ে যাবে। আচ্ছা, নাদিয়ার সাথে এটা ছিল আমার শেষ কথা। উনি আমাকে এই কথাগুলো বলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে আজকে আমি টিকা দিয়ে আসছি, করোনার টিকা দিয়ে আসছি। আমার হাতে প্রচণ্ড ব্যথা, আমি হাত নাড়াতে পারতেছি না। আসলে অনেক ব্যথা করতেছে। যে এটা ছিল আমার সেকেন্ড টাইম টিকা দেওয়া। তো এরপরেও ওর গল্পটা পাওয়ার পরে আমি গল্পটা প্রচার করলাম শুধুমাত্র এই কারণে যে এটা আসলে এখানে একটা প্রবাসী ভাইয়ের জীবন জড়িত আছে। একটা প্রবাসী ভাইয়ের জীবন জড়িত আছে। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী আছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে সম্মানিত দর্শক শ্রোতা, যারা আপনকে ভালোবাসেন, যারা আর যে আপন জীবনের গল্প অনুষ্ঠানটা দেখেন, তাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনি আজকে আমার এই জীবনের গল্পটা অ্যাটলিস্ট শেয়ার করবেন। শেয়ার করতে না পারেন, আপনার প্রবাসী যে ভাই বোনগুলো আছে তাদের সাথে এই কথাগুলো বলবেন, তাদের সাথে এই কথাগুলো শেয়ার করবেন। আসলে এই কথাটা সত্য। আমার মা মাঝে মাঝে একটা কথা বলে যে কাউকে টাকা যদি ধার দেওয়া হয় তাহলে নাকি তার শত্রু হয়ে যায়। শুধুমাত্র টাকার জন্য আজকের এই স্টোরিটা, আজকের এই গল্পটা, এটা বাস্তব জীবন থেকে নেওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের কাছে বিনীতভাবে আবারও রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কানে কানে আজকের এই জীবনের গল্পটা পৌঁছে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের কোনো একটা অনুষ্ঠানে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।